হ্যাঁ ইয়ার হৃদয় আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, সাদা আসছে। ফাইলে ঢুকলে সাদা। পুরো স্ক্রিনে করেন, শেয়ার করেন, ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা ওকে, এটা আনজিপ করেন। ও আচ্ছা, এই ফাইলটা মেবি মিসিং হয়ে গেছে, ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয়নি। আচ্ছা আচ্ছা, এই ফাইলটা মিসিং হয়ে গেছে, ফাইলটা ডাউনলোড হয় না। আবার নতুন করে ডাউনলোড দিলাম। এখন দেন না, এখন দিলে হয়তো স্পিডের সমস্যা করতে পারে। ক্লাস শেষে ডাউনলোড দেন। আচ্ছা, আপনাদের ওখানে গরম কেমন পড়ছে? প্রচন্ড গরম স্যার আজকে। ভাইয়া গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে। আমার তো গরমে চোখ জ্বলছে, এত গরম, মানে একটু ঘুমাইছিলাম আমার 1 ঘন্টা মতো। কালকে সারা রাত ঘুম হয় নাই, আর এত গরম বলার বাইরে। হ্যাঁ, খুব ওয়েদার কন্ডিশন খুব খারাপ। সফটওয়্যার নিয়ে তাহলে অন্য আর কারো ইস্যু নাই ইনস্টলেশন নিয়ে? আমরা সিসির এই ভার্সনটা ইউজ করার চেষ্টা করব, 2018 যেটা। এই ভার্সনটাতে একটা সিস্টেম আছে, প্রিজার্ভ ডিটেলস 2.0 নামে একটা অপশন আছে। এটা আপনাদেরকে আমি দেখাবো, একটা কাজ যখন করতে যাব তখন দেখাবো। এই অপশনটা 2018-র শুরুর যে ভার্সন, সেই ভার্সনও কিন্তু আপনার দেওয়া নাই। এটা প্রিজার্ভ ডিটেলস 2.0। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা, যখন আমরা ছবির রেজুলেশন বা পিক্সেল নিয়ে যখন আমরা কাজ করব তখন এই অপশনটা আমাদের লাগবে।
তো কালকে রাতে আমি যেটা একেবারে লেটেস্ট ভার্সন 2021-এর যেটা এটা নামালাম, এটা এখনো দেখিনি। 2020-এরটা দেখা হয়েছিল। তো যখন আমি আপনাদের দুইটা ভার্সন এই জন্য দিলাম যে দেখেন, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কি দরকার আপনার পিসি এত ভারী করার, তখন হচ্ছে CS6 দিয়ে কাজটা চালায় নেবেন, তাতে কি হবে, কাজের গতিটা বাড়বে। আমি CS6-এর একটা নতুন ভার্সন আপনাদের সাথে আমি শেয়ার করেছি, মাত্র 80 মেগাবাইটের ভিতরে, এবং সেটা লাইসেন্স কিও আছে আমার কাছে। তাহলে এটা দারুণ ব্যাপার, কোনো সমস্যা করবে না এই সফটওয়্যারটা। আমি আবারও দিচ্ছি আপনাদের। আর যখন আমাদের গতকালকের মতো যখন কাজ আসবে, আমরা কাজ করতে যাব, তখন এই জাতীয় কাজের জন্য অবশ্যই আমাদের কোন একটা আপডেট ভার্সন লাগবে। আজকে মার্কেট প্লেস নিয়ে আমরা একটু আলোচনা করব, আর বরাবরের মতো প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট দেখব। সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি। এটা কেউ ডিলিট করবেন না, আপনাদের ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সফটওয়্যারটা। এটা হলো CS6। যখন আমাদের CX6 দিয়ে কাজ হবে, তখন আমাদের CC ভার্সনে আসার দরকার নেই, কারণ এই অ্যাডোবের যে সফটওয়্যার এগুলো অনেক ভারী হয়। ল্যাপটপে চালানোর ক্ষেত্রে আপনারা তো কালকে দেখলেনই যে আমি Core i3 থার্ড জেন দিয়ে অনায়াসে আমি কাজ করছি, কিন্তু Core i5-এর আপডেট জেনারেশন দিয়ে কাজ হচ্ছে না। তো ব্যাপারটা এরকমই, ল্যাপটপের পাওয়ার কনজিউম অনেক কম। এটা এই জাতীয় ক্লাস নেওয়া বা ক্যারিং বা চার্জের যে ব্যাপার, এই এই কারণে ল্যাপটপটা বেশ জনপ্রিয়, স্টুডেন্ট মানুষদের জন্য ল্যাপটপ জনপ্রিয়। কিন্তু যখন প্রফেশনাল কাজ করতে যায়, তখন সময় বা যে একটা স্পিডে কাজ করা, এই জন্য মূলত ডেস্কটপ ইউজ করা লাগে। কারণ আপনার ল্যাপটপে যে হবে না এরকম না, কিন্তু খুব হাই রেঞ্জের ল্যাপটপ লাগবে। দেখা যাচ্ছে যে 1.5 লাখ বা 2 লাখ টাকা দামের ল্যাপটপ আপনার হলে তখন একটা মোটামুটি স্পিডে আসে। তো তারপরও ওইটার 3 ভাগের 1 ভাগ খরচে আমরা ডেস্কটপ যে বানাই এটা বা কিনি, এটা আরও বেশি ভালো কাজ করে, কারণ এটার পাওয়ার কনজিউম অনেক বেশি। ভাইয়া নেট খুব প্রবলেম করছে। হ্যাঁ, আমি তো ওয়াইফাই বাদ দিয়ে দেবো মনে হচ্ছে এখন। দেখেন, আমি হচ্ছে এখন ওয়াইফাই বাদ দিয়ে দিলাম। এখানে এটা ডিসকানেক্ট না করে দিলে হবে না। তো আমরা তাহলে অ্যাসাইনমেন্টে যাই। আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল একটা থিওরিক্যাল ব্যাপার এবং প্র্যাকটিক্যাল একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। তো আমরা তাহলে অ্যাসাইনমেন্টে যাই। কে দেখাবেন প্রথমে অ্যাসাইনমেন্ট? আচ্ছা, প্রীতি দেখান তাহলে। ভাইয়া আমি
আমি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারিনি, বাট ফটোশপ যেটা আছে ওইটাতে একটু চেষ্টা করছিলাম। আচ্ছা, সফটওয়্যার ব্যাপারটা তো বুঝতে পারছেন যে সফটওয়্যারটা আমরা কিভাবে ডাউনলোড করব, কিভাবে জি ইনস্টল ভাইয়া। করব। যদি সমস্যা হয় আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে আমি করে দিব, সমস্যা নেই। সফটওয়্যারটা ইনস্টল ক্লিয়ার হওয়াটা জরুরি। বেশি করে তরল জাতীয় জিনিস খেতে হবে, লেবু বা এই জাতীয়, না হলে ডিহাইড্রেশন হবে আপনার, যে গরম পড়ছে। আচ্ছা, জুম করি জিনিসগুলো। আচ্ছা, এই কানের এখানে একটু ইস্যু আছে, একটু মিসিং হয়ে গেছে আপনার। আচ্ছা, উপরের দিকে, হ্যাঁ এই জায়গাটা। তারপরে ব্ল্যাক বাদে আমরা অন্য কোনো কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কোনো কালার দিই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এটা তো তাই, ব্ল্যাক কালার দিলে আসলে চুলের কালারও ব্ল্যাক, তো এই জন্য বোঝা যাবে না। অন্য কোনো কালার আমরা দিই। হ্যাঁ, এবার জুম করেন। ওকে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, দেখেন। এটা হলো, এত কাছ থেকে ইরেজার টুল ইউজ করা যাবে না, এটা বোঝা বোঝা যাচ্ছে। মানে এটাকে আরও সময় নিয়ে আপনার করতে হবে। আপনি চেষ্টা করেছেন খুব ভালো। ইরেজার টুলটা ইউজ করব আমরা, কিন্তু এটা ইউজ করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করা হবে। আচ্ছা, এই অংশটা দেখেন উপরে, হ্যাঁ এই অংশটা দেখেন, ইরেজার টুল কিন্তু আপনি এখানে নেননি, তাই এই অংশটা ভালো লাগছে দেখতে। খুব মেজর স্পট ছাড়া ইরেজার টুল ইউজ করা যাবে না। এবং ইরেজার টুলের কিন্তু হার্ডনেস আছে, হার্ডনেসটা কমায় নিতে হবে, যেই পজিশনে যে হার্ডনেস আমাদের প্রয়োজন। আচ্ছা, আমাদের ইমেজ দেওয়া ছিল কয়টা? 4টা না 5টা? ইমেজ দেওয়া ছিল 4টা। একটা বাচ্চা মেয়ের দেওয়া ছিল, এটা করেছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করেছেন খুব ভালো, চেষ্টাটা দারুণ। আচ্ছা, আর তারপরে আমরা দেখি আরেকজনের। কে শেয়ার করবেন এবার?
আচ্ছা, শেয়ার মোস্তাকিম বিল্লাহ, আপনি শেয়ার করবেন? না ভাই আছে কই নেই ভাই, আছে কারেন্ট ছিল না, নেই ইয়া ছিল ভাই, ওই আপনার আমার তো 19 চলে না, ল্যাপটপ স্লো করে কারণ 30 দিন এটা। আচ্ছা আর 14 আমার আগে একটু সমস্যা, স্লো অনেক স্লো করছিল, আজকে কারণ করা হয় নাই। আচ্ছা, আপনাদের পিসি ফাস্ট করার একটা সিস্টেম আজকে দেখাবো, যতটুকু ফাস্ট হয় আর কি, একটা সফটওয়্যার দিয়ে। আহ, তারপরে যদি নাও করে থাকেন কোনো সমস্যা নেই, দেখেন আমি জোর জোর করবো না যে আপনাকে অ্যাসাইনমেন্ট আমাকে দিতেই হবে এখন, বা আমরা শিখতে আসছি, এখানে জোরাজোরি কিছু নাই। তবে একটুকু দাবি তো থাকবে যে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, না করলে দেখা যাচ্ছে যে সামনের দিকে আমরা যেতে পারবো না। তো তাহলে আমার মনে হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটাতে আপনাদের কিছু ইস্যু ছিল। তো আমি এই 4টা ইমেজই করে দেখাবো আপনাদের, দেখি ল্যাপটপে আসলে হয় কিনা। আর ভাইয়া হ্যাঁ, আমরা কিন্তু খুব এই গেছে আপনার যে ইয়া পিসি যখন রাবার ব্যান্ড ইউজ করি তখন কিন্তু সম্পূর্ণ মানে বুঝি না আসলে আপনার ইয়া কাজ টলারেন্স কাজ কি, তারপর যার একটা গুলো কাজ করতে করলে কি হয় ওগুলো এখনো বুঝতে পারি নাই। আমিও আপনার কথা এখন কি বললেন এটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন প্লিজ। আমরা যে রাবার ব্যান্ডে কাজ করি না, ও আচ্ছা, রাবার ব্যান্ডে না? ওইটা হ্যাঁ ওইটা টলারেন্স, তারপর আপনার যে কয়েকটা মাঝখানে আছে ওগুলো কোনটার দিকে কাজ সেটা এখনো বুঝতে পারি নাই। মানে এমনি কাজ করলে হয়, বাট কোনটার দিকে কাজ কি বুঝতে পারি আচ্ছা, না। ঠিক আছে, এটা আমরা দেখব। রাবার ব্যান্ডের সিসি ভার্সনে একটু আলাদা একটা ফাংশন আছে আসলে। সিএস যেটা আমরা একটু দেখি যে সিএস এর এটা মেবি 12-13 বছর আগের সফটওয়্যার। তো দেখেন আমাদের মিডিয়াম করে দিকে চলে গেছে। কাজই তো সফটওয়্যার নিয়ে, তো এই জন্য সফটওয়্যারটা খুব ইয়ে হওয়া লাগে। এই যে বাচ্চার ছবিটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা আপনাদের করে দেখাবো। তো দেখেন আমরা সিএস এর হিস্টোরিটা দেখি কত সালের। আমার এক টিচার আছেন যিনি এই ভার্সনটা এখনো ইউজ করে, কোনো একটা কাজে ইউজ করে। আমি আসলে বুঝি না উনি কেন এটা ইউজ করে। উনি খুবই ভালো মানের একজন ফ্রিল্যান্সার, এবং উনি আপওয়ার্কে হচ্ছে টপ রেটেড সেলার, মানে এটা বিশাল ব্যাপার একটা। তো আসলে ভার্সন একটা ব্যাপার আছে, 2012 সালে আসে এটা, মানে আজ থেকে প্রায় বাস এক যুগ আগের ঘটনা। তো আমরা এই ভার্সনটাতে দেখেন আমরা কি কি পাবো। ব্রাইটনেস, সুইট অফ টুল, ভিডিও এডিটিং, লেয়ার, টুল। এরপরে আসলে সিসি চলে আসে 14 আর একটা ভার্সন, 15, 17, 18টা 17 সালে আসে। হ্যাঁ। আচ্ছা, আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যেটার ক্ষেত্রে আসলে অজুহাত ব্যাপারটা খুবই বাচ্চা সুলভ দেখাবে। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে জেপিজি ভার্সেস পিএনজি, এটার এটার ঘটনা কি, কে এটা করেছেন, স্টাডি করেছেন কেউ কি এই বিষয়টা নিয়ে?
আচ্ছা, আপনাদের নীরবতা আসলে আমাকে খুব হতাশ করছে, কেউ করেননি। এটা মোবাইল দিয়েও করা যায় আপনারা যদি চেষ্টা করতেন। আমি দেখলাম এটা তো আমাদের বলেন গুগল ড্রাইভে। এই সম্পর্কে আপনার কাছ থেকে তাহলে আমরা কিছু শুনি বা দেখি। কোনো ডকুমেন্ট রিপোর্ট তৈরি করেছেন এই বিষয়ে? ফাতেমাতুজ জোহরা, এই বিষয়ে কি কোনো রিপোর্ট আপনি তৈরি করেছেন, কোনো ফাইল যেটা আমাদের প্রেজেন্ট করতে পারবেন? জি, গুগল ডকে আমি আমি অ্যাসাইনমেন্টটা করছিলাম। আমি কি স্ক্রিন শেয়ার করবো? শিওর, স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার অফ করছি। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি ব্যাপারটা। দেখতে পাচ্ছি আমরা আপনার স্ক্রিন। জেপিজি, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ জেপিজি? জেপিজির মানে কি? ফাতেমাতুজ জোহরা, জেপিজি মানে কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে জেপিজির মিনিং। এই জেপিজি এবং পিএনজি নিয়ে অনেক কথা বলা যাবে, আপনাদের একটা ক্লাসে নেওয়া যাবে এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, দেখলাম, এবার আমি আপনাদের দেখাই ব্যাপারটা কিভাবে একটা ডাটা অ্যানালাইসিস করতে হয়। আপনারা জানেন, অনেক কিছুই এই ব্যাপারে জানেন, আমি একটু ভিন্নভাবে দেখাই যেটা আমাদের গ্রাফিক্সের সাথে রিলেটেড। তো এই জন্য আমি একটা পাওয়ার পয়েন্টে যাই। তো আমি পাওয়ার পয়েন্টে আসলাম। তো এখানে দেখেন, আমি যদি সংক্ষেপে এখানে একটা তো তারপরে আমি যদি প্রেজেন্টেশনের মতো করে করি যে ব্যাপারগুলো কি, তো জাস্ট সিম্পলি যদি করি, আমি এই পাশে একটা বক্স নিয়ে নিই, এই পাশে একটা বক্স নিয়ে নিই। এখন হচ্ছে পার্থক্যগুলো এখানে লিখব, যে কি কি পার্থক্য আছে। কালার দিলাম না, ওকে। তো এখন টেক্সট টুল নিয়ে এখন জেপিজি মানে কি, জেপিজি কিন্তু এটার মানে কি, জেপিজি কি, পিএনজিটা কি, এটা হচ্ছে মূল, এটার অ্যাব্রিভিয়েশনটা কি। এরপরে আমরা সাইড বাই সাইড যদি দেখি, যে রেজুলেশন যদি দেখি, রেজুলেশন
তারপরে ট্রান্সপারেন্সি, ইউজ, এটা কোন জায়গায় ইউজ করাটা পারফেক্ট হবে। কোয়ালিটি, কোয়ালিটি কি থাকবে, তো সেম একই জিনিস, সেটা থেকে দেখেন খুবই সিম্পল ভাবে আমরা এখন এগুলো আলোচনা করতে পারি যে এটার মিনিং কি, এটার মিনিং কি, এটার রেজুলেশনটা কেমন আসে, এটার রেজুলেশন কেমন আসে। আমরা আরও কিছু দেখতে পারি আমাদের সার্চ ইঞ্জিন থেকে। এই টাইপের কিছু প্রশ্ন আমাদের দরকার হবে। দেখেন কিছু কোয়েরি দরকার হবে, কারণ আপনি যখন একজন ডিজাইনার হবেন, একটা জিনিস নিয়ে ডিজাইন করবেন, তো সেই টাইমে আপনাকে বলবে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে অনেক সময় চাইতে পারে যে আমার এই বিষয়ে আমার আছে, কোনটা ভালো হবে, এরকম কিছু কোয়েরি দাঁড় করা। যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি মানুষ করে সেই কোশ্চেনগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। এই কোশ্চেনগুলো কিন্তু আমি ধরবো আপনাদের সামনে, যে শুধু প্র্যাকটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলবো, ব্যাপারটা এরকম না। বললো যে কেউ আপনার সাথে তো বললো যে পিএনজি খারাপ, মানে রেজুলেশন ভালো দেয় না, সরি জেপিজি রেজুলেশন ভালো দেয় না, পিএনজি ভালো দেয়, তো পিএনজি ইউজ করবো। আসলে ব্যাপারটা মোটেই ওরকম না। আপনার বুঝতে হবে যে আমার কোন জিনিসটা কখন লাগবে, দুইটারই কাজ আছে। ইজ পিএনজি লসি, এটা খুবই ভাইটাল একটা কোশ্চেন। তো এরকম কিছু কোশ্চেন আমাদের আসবে। আমরা যেটা করব যে এটা উত্তরগুলো আবার এখানে লিখে রাখবো। এখন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এইভাবে, এর উত্তরগুলো আমরা এখানে নোট করে রাখবো। যে কোশ্চেনগুলো আমরা কালেক্ট করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম দিকে। দেখেন আমি একটু ডিসকাস করে আপনাদের প্রথম একটা ওয়েবসাইটে যাই। আমি একটা ডক কিন্তু তৈরি করে রাখতে পারতাম এই বিষয়ে। তো এটা কেন জানে আমার মনে হয় যে খুব নিডি না, বরং লাইভ একটা জিনিস দেখানো, যে একটা জিনিস কীভাবে খুঁজে বের করবেন, বা এটাও একটা লার্নিংয়ের ব্যাপার। তো এখান পিএনজি সম্পর্কে আমরা একটু পড়ি। পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটার শর্ট নেম হলো পিএনজি। তো এই ব্যাপারটা একটু বোরিং লাগবে এখন, এটা থাক, এখন এই পর্যন্ত থাক। আগে আমরা প্র্যাকটিক্যাল জিনিসে যাই, তারপরে থিওরিক্যাল জিনিসে আসবো। আমি বাচ্চার হেয়ার মাস্কিংটা করে দেখা একবার।
আচ্ছা, তো প্রথমে লেয়ার আনলক করে নিলাম, তারপরে আমরা কুইক সিলেকশন টুলে সিলেক্ট করে নিই। ওকে, তো মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে। তারপর আমরা সিলেক্টে যাই, সিলেক্ট অ্যান্ড মাস্কিং, আমরা এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এটা অপাসিটি বাড়াই দিলাম। ছবিটা ছোট করে দিই, Ctrl 0 দিলে এটার অরিজিনাল সাইজ আসবে, Ctrl 0। এবার আমি সিলেক্ট নিই, স্মার্ট রেডিয়াস চালু করে একটা মোটামুটি রেডিয়াস দিই। ওকে, ফেদার সামান্য একটু ফেদার দেবো। নতুন একটা লেয়ারে নিতে যাচ্ছে। ওকে, তারপরে রিফাইন এজ, দেখেন যে রিফাইন এজ নিতে হবে। আমি এখানে এটাকে ছোট করে নিচ্ছি। অংশ থেকে
এই বডির ভেতরে যাওয়া যাবে না, বডির বাইরে। ওকে, এবার ওকে করে দেখি। আচ্ছা, এটা আরো করতে হবে। পর দেখি আরেকভাবে ঘুরে, খুব একটা ভালো কোয়ালিটি হয়নি। মেবি এটা ইমেজের সাইজের কারণে এরকম হচ্ছে। অপাসিটি একটু কমিয়ে দিয়ে স্মার্ট রেডিয়াস। এটা কিন্তু একবারে হবে না পারফেক্টলি, এটা পসিবল না। এটা দেখতে হবে যে এটা কতটা নিলে সম্ভব ভালো। তারপরে আবার রিফাইনারি দিয়ে আমরা দেখি। আচ্ছা, এবার দেখি। এটা মোটামুটি হয়েছে। জিনিসটা আসলে খুব একটা ক্লিয়ার না। আমরা এখন যেটা করব যে ইরেজার টুল যে নিলাম, ইরেজার টুলের যে হার্ডনেস এটা একটু কমিয়ে দেবো। যে 80% ভিতরে রাখলাম, লিখেও দিতে পারি। ওকে, আর এখান থেকে না, সফট রাউন্ড নেওয়ার দরকার নেই, হার্ড রাউন্ডে থাকে। এখন আমরা কিছু জিনিস মুছবো। আচ্ছা সরি, বুঝতে গেলে আমাদের এই লেয়ারে রাখলে আমরা ভালো বুঝতে পারবো। এইভাবে ঢুকে যাওয়া যাবে না, ঢুকলে এটা ভালো হবে না। আরো কমিয়ে দেবো হার্ডনেস।
এর ভেতরে যাওয়া যাবে না। এটা আসলে আরো সময় দেওয়া লাগবে, এটা দেখতে হবে যে কোন পজিশনে এটা ভালো নেবে। অংশগুলো ইরেজ করে দিই। তো এখন যদি আমরা কোনো সিনারি বসাই পেছনে, এটা এটা ঠিক নেই, মানে আমরা যে ইয়েতে নিব এটা সেতে নেই, পিএনজি আকারে নিতে যাচ্ছি আমরা, জেপিজি আকারে। এটা হচ্ছে আপনার অন্য একটা ক্যাটাগরির ইমেজ। দেখেন এটা হলো JA5 ক্যাটাগরির, জেপিজি বা পিএনজি না। এটা ওপেন হবে কি না সন্দেহ আছে, এটা ওপেন হবে না। তার আগে একটা ফাংশন আপনাদের দেখায় আরেকবার। আমি এটা যদি রেজলিউশন ভালো নিতে চাই তাহলে সাইজে গিয়ে লার্জ সাইজ করে দিতে হবে, তাহলে ভালো রেজলিউশনের ইমেজগুলো আসবে। এটা নিয়ে দেখি ব্রাইট কালার। জেপিজি আকারে আছে। হ্যাঁ ভাষা দিয়েছে, ভাষা দিয়েছে। আচ্ছা, এরপরে মুভ টুল আমরা নিলাম, মুভ টুল দিয়ে আমরা মুভ করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম শিফট চেপে। এটাকে আমরা মুভ করে এই পাশে নিয়ে নিতে হবে। এখন মোটামুটি এটা ন্যাচারালিটি আরও কিছু ফিদার টেদার দিয়ে এগুলো ঠিক করা যাবে। তো ফিদার ব্যাপারটা এখানে আছে। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি। তো মোটামুটি এইরকম জাতের সিনারির জন্য এই ইমেজটা আসলে খুবই ছোট একটা ইমেজ, অনেক হাই রেজলিউশন ইমেজ ছাড়া এই কাজ করা মুশকিল। তো হয়তো আমি এই জন্য রাখছি ওই জায়গাতে, যাতে আপনারা হাই রেজলিউশন আর লো রেজলিউশনের ব্যাপারটা আপনার বোঝা যায়। তো এই জাতীয় ইয়ার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। আর এখানে আর একটা কাজ করতে পারি, কন্ট্রোল অল্টার শিফট আই, এর একটা
স্ক্রিনশট না রেখে দিয়েছি। একটু ফেদার দিয়ে নিতে পারি। এই অংশটা আসলে উপরে এইরকম ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। তো এই হেয়ার মাস্কিং মূলত এই জাতীয় ইমেজের ক্ষেত্রে করা হয়, এরকম ভাবে যাতে জিনিসটা ফিট হয়ে যায়। একটা জায়গা থেকে নিয়ে এসে এই সাইডে আমি নিচ্ছি এই জন্য যে এটা এই পাশে কাটা এভাবে ফিক্সড করে দেওয়া হয় ছোট বড়। তো এই মোটামুটি একটা ভালো একটা ধারণা পাওয়া গেল আপনার এই কাজের। তো পরবর্তীতে আমরা আরও দেখবো, এরকম অনেক ব্যাপার আছে। এরপর আপনাদের এই জাতীয় কাজ দেখাবো, যেগুলো যে রিটাচের যে কাজ, ইমেজগুলো কোনো সুন্দর করার যে এটা ফটোশপের সবচাইতে জটিল কাজের ভিতরে একটা, এই রিটাচের কাজগুলো। তো আমি এই পজিশনে নিয়ে যাওয়ার আগে আপনার আগের টুলের ব্যবহারগুলো আমাকে দেখাতে হবে। এই ফটোশপের ম্যাক্সিমাম টুলের ব্যবহার যতক্ষণ না জানা যাবে ততক্ষণ এই কাজে যাওয়া যাবে না। তো 9টা বাজছে, আমরা একটু ব্রেক নিব নামাজের জন্য। তারপরে এসে আমরা এই তাত্ত্বিক ব্যাপারটা আলোচনা করব এবং এই তাত্ত্বিক ব্যাপারটা কেন প্রয়োজন, কোন কোন কাজে আমাদের লাগবে এটা দেখব। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে নেব, সমস্যা নাই। আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি এ ব্যাপারে? সংক্ষেপে তাহলে জিজ্ঞাসাটা করে। 15 মিনিটের আসলে বিরতি দিলে 20 মিনিট হয়ে যায়, 20 মিনিট আর পার করেন না, 15 মিনিটের আসলে বিরতি, ঠিক আছে? আমরা 9টা 20-এ আসি, 9টা 20-এ আসি, নামাজ পড়ে আমরা 9টা 20-এর দিকে আসি, না হলে দেখা যাচ্ছে রাত্রে আপনাদের অনেকে নামাজ পড়ে, তো এটা পসিবল হবে না, অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে খাওয়া দাওয়া কি হচ্ছে?
সেলিম ভাই এটা বের করেন না, রান্না হবে বুঝছেন, দরকার নাই, রান্না হবে এই বেশি খুলে রাখলে যেটুকু আছে ওইটুকু খাই দেয়। আচ্ছা, আমরা বিরতির পরে আবার আমাদের কথাবার্তা শুরু করি। যেখানে ছিলাম যে থিওরিক্যাল একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো জেপিজি এবং পিএনজি এই দুইটা হচ্ছে একটা ফটোর এক্সটেনশন, ফটোটা কোন টাইপের এটা। তো জেপিজি হলো অনেক আগের একটা ভার্সন এক্সটেনশন, যেটা মূলত ফটোগ্রাফির জন্য। আমি একটু লিখে দিচ্ছি এটা আপনাদের এখানে। What's this? তো জেপিজি মূলত ইউজ করা হয় ফটোগ্রাফির ক্ষেত্রে। ফটোগ্রাফি পারপাসে ইউজেবল, এটা ফটোগ্রাফির জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়। আসলে আমাদের ব্যবহারটা জানতে হবে যে এর ব্যবহারটা কেন হয়, তারপরে এর ভিতরের জিনিসগুলো আমরা দেখব। তো আপনার পিএনজি যে ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। তবে ভাইয়া জেপিজি আর জেপিইজি কি সেম? হ্যাঁ, সরি, সেম জিনিস।
এটা একই জিনিস, এটা একই জিনিস। তো একটু বড় করছি, তাহলে জেপিজি যেটা বা জেপিজি যেটা সেটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আপনার ফটোগ্রাফি যে বিষয়গুলো আছে, যেমন আপনার ওয়েব রিলেটেড বাইরে ফটোগ্রাফি পারপাসে আমরা জেপিজি ইউজ করি। তো কেন ইউজ করি জেপিজি? এটার একটা কারণ হলো, যখন আমরা পিএনজিতে একটা ফাইলকে সেভ করব, আমি একটু দেখাচ্ছি ব্যাপারটা প্র্যাকটিক্যালি। তো এই ইমেজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা আমরা দুইভাবে সেভ করব। আচ্ছা, অলরেডি বিদ্যুৎ চলে গেছে আমার এখানে। তো একটা সেভ করে দেখি। এই ফটোটা আমরা প্রথমে পিএনজিতে সেভ করি। এখানে লিখি যে পিএনজি, বাই ডিফল্ট রেখে দিলাম। এবার সেভ করবো হচ্ছে জেপিজিতে। আমরা জেপিজিতে সেভ করব। এখানে দেখেন পিএনজিতে কিন্তু কোনো কিছু আসলো না, এর রেজুলেশন ব্যাপারে আমাদের তেমন কিছু বলেনি পিএনজিতে ফটোশপ। কিন্তু যখন আমরা জেপিজিতে আসছি তখন দেখেন এখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করা আছে বাই ডিফল্ট, লো, মিডিয়াম, হাই আর ম্যাক্সিমাম। তো যখন আমি ম্যাক্সিমামে দেব, বাম পাশে ডান পাশে দেখছেন যে 1.2 M, মানে এম মানে মেগাবাইট। আর যখন আমি মিডিয়ামে দেব, দেখেন এটা হচ্ছে 321 প্রায় কিলোবাইট। লোয়ে দিলে আরও কমে যাবে, 239-এর ভিতরে চলে আসছে। তো আমি ম্যাক্সিমামে দিলাম, ম্যাক্সিমাম দিয়ে আবার স্কেলটা আমি কোয়ালিটি 12 গ্রেডে দিয়ে দিলাম, এটা হাইস্ট কোয়ালিটি যেটা। তো তারপরে আমি ওকে করলাম, এখন এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন পিএনজি এবং জেপিজিটা কোথায় ছিল বলো। আমি হচ্ছে শর্টকাট ইউজ করছি, Ctrl+Shift+S শর্টকাট ইউজ করে এটা সেভ করছি, ডেস্কটপে সেভ করে নিই। তো এখন এই দুইটা ফাইলের আমরা সাইজ যদি দেখি, দেখেন জেপিজি যেটা সেটা হচ্ছে দেখলাম 1.25 MB, আর যেটা পিএনজি সেটা হচ্ছে দেখেন 2.25। তাহলে প্রায় 80% সাইজ এটাতে বেশি। তো শুধু সাইজ না, এর ভিতরে আরও কিছু সূক্ষ্ম বিষয় আছে, তো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। তো সাইজের প্রশ্ন যদি আসেন, তাহলে পিএনজি একই ইমেজ 80% বা 90% বেশি সে সাইজ নিয়ে নেবে। তো আমি যদি এটা ওপেন করি, দেখেন ওপেন, আমি এটা এখন আছি হচ্ছে জেপিজিতে আছে। তো জেপিজিতে আছে, আমি যখন পিএনজিতে গেলাম, পিএনজিতে চলে গেছি,
পিএনজিতে গেলাম, জেপিজিতে আসলাম। এখন বাহ্যিক দৃষ্টিতে আপনারা কিন্তু এটার বুঝতে পারবেন না, কোয়ালিটি বোঝা কখনো পসিবল না। একজন মানুষকে যদি দেখানো হয় যে ইমেজ ব্যাপারে কিছু জানে না, সে বলবে যে দুইটা একই জিনিস, দুইটা দেখতে একই রকম দেখাবে, এটার পার্থক্য বোঝা যাবে না। তো তাহলে যদি পার্থক্য বোঝা না যায় আর ইমেজটা যদি এই সাইজেই ব্যবহার হয়, এটা সাইজ কত দেখি, ইমেজটা যদি এই ডাইমেনশনে ব্যবহার হয়, অন্য কোনো ডাইমেনশনে তার যদি প্রয়োজন না হয়, তাহলে আমি কেন পিএনজি নিব? ব্যাপারটা এরকম, পিএনজি আমি নিব না, কারণ এই ইমেজটা অনেক কাজে ব্যবহার হবে। যখন ওয়েবে ব্যবহার হবে তখনও আমরা জেপিজি ইউজ করতে পারি, তবে ওয়েবের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা পিএনজি ইউজ করি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্সটা ইউজ করি, কারণ এটাকে কম্প্রেস করা যায়, এটাকে কম্প্রেস করে সাইজটাও কমিয়ে দেওয়া যায়, দুইটাই কম্প্রেস করা যায়। তবে পিএনজিটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আমরা বেশি ব্যবহার করি। আবার যদি অন পেজ এসিওর ক্ষেত্রে আসি, যদি কোনো ওয়েবসাইটের বাইরে এসিও করি, তাহলে জেপিজি অবশ্যই লাগবে, পিএনজি হবে না। কেন? দেখেন ডিটেলসে গেলে এর টাইটেল পাবেন, সাবজেক্ট পাবেন, রেটিং পাবেন, ট্যাগ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ট্যাগ পাবেন, তারপরে নিচের দিকে অথর আছে, কপিরাইট আছে। এটা একটা অন পেজ করা যায় এসিও, কিন্তু পিএনজিতে এটা অন পেজ করা যাবে, কিন্তু এখানে না। এটার জন্য ওয়ার্ডপ্রেস বা ব্লগারে গিয়ে আপনার করতে হবে, এখানে আপনি করতে পারবেন না। এখন আমরা যদি গিগ ইমেজ দিতে যাই ফাইবারের, তাহলে আমরা দুইটাই ইউজ করতে পারি, তবে আমি জেপিজি ইউজ করার জন্য রিকমেন্ড করব। আপনার জেপিজিতে আমি অন পেজে এসিও করে নিতে পারবো এই জন্য। তো আমি যেহেতু এসিওর ব্যাপারগুলো জানি, তাই এই ব্যাপারটা আপনাদের আমি ডিপলি দেখাতে পারি। যেমন আমি পরীক্ষামূলকভাবে একটা আইটি, দেখেন এই নামে একটা আমি আইটির একটা তৈরি করেছিলাম প্রথম দিকে, অনেক আগে, অরজিক আইটি নামে। তো অরজিক আইটিতে যে ইমেজ দেখতে পাচ্ছেন, এই দুইটা আমার ইমেজ, এটা আমার 2014 সালের মেবি ইমেজ। তো দেখেন এই অরজিক আইটির সাথে RYCC মানে রাজশাহী ইয়ুথ কম্পিউটার ক্লাবের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই জিনিসটার ভেতরে, এই ইমেজটার ভেতরে আমি এর ট্যাগ দিয়ে দিয়েছিলাম, অরজিক আইটি ট্যাগ দিয়েছিলাম। আমার ছবির সাথে অরজিক আইটি তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি করেছিলাম কি, যে ট্যাগ তো আসলে এইভাবে দেখা যাবে না, এটা গুগল বোঝে ভালো, গুগল ইমেজের চাইতে ট্যাগটা প্রাধান্য দেয়। আচ্ছা, এটার ভার্সনে চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বিহান্সে দেখছেন, behance.net, এই জায়গাতে অরজিক আইটির কোনো বালাই নেই, আসলে অরজিক আইটি কিছুই না, আপনাদের দেখায়। ফেসবুকে আমি পেজ যদি থাকে তাহলে দেখে আছে কিনা, দেখেন আছে। তো এই পেজে তেমন কিছুই নাই, একটা দেখেন জাস্ট ইমেজ দেওয়া আছে, লোগো দেওয়া আছে, ইমেজ। এখানে আমার কোনো ছবি কিন্তু আপনারা পাবেন না, আমার কোনো ছবি নাই, কিন্তু গুগলে যখন আমি সার্চ দিচ্ছি, এখানে আমার কোনো ইমেজ নাই, বা কিছু ইমেজ দেখলেন আপনারা যেগুলো অরজিক আইটিতে নাই। এটা নাই, এটা ছিল প্রথমে লোগো, দেশি মার্ট, এটা নাই, এটা আমার এক বন্ধুর ই-কমার্সে, আমার ছবিতে নাই। তারপরে এই যে রাজশাহী ইয়ুথ কম্পিউটার ক্লাবের যে একটা ভিডিও দেখছেন, সেটার ভিতরে নাই। তাহলে আসলো কেন? গুগল কেন এটা নিয়ে আসছে? গুগল এজন্য নিয়ে আসছে, আমি ইন্টেনশনালি ক্রিটিক্যালি এটা দিয়ে দিয়েছি, যে গুগলকে বোঝাচ্ছি, দেখো ছবি যাই হোক, তুমি ট্যাগ বোঝো, তোমার ছবি দেখা লাগবে না, আমি ট্যাগ কি দিয়েছি এখানে, তুমি ট্যাগটা বোঝো, যে আমি দিয়ে দিয়েছিলাম যে অরজিক আইটি, এখানে দিয়ে দিয়েছিলাম অরজিক আইটি। ওকে, ক্লিক করছি আমি। তো এই ট্যাগ দিয়ে যখন আমি এটা ওকে করে দিয়েছি, তখন ট্যাগ নিয়ে নিয়েছে। তো গুগল ওই ট্যাগটা বোঝে,
প্রথমে গুগল দেখে ট্যাগ। তো এই ক্ষেত্রে আপনার জেপিজি পিএনজি চাইতে সুবিধাজনক। যদি আপনি আমার মতো এরকম একটা পরীক্ষামূলকভাবে যে চাচ্ছেন যে একটা ইমেজের সাথে আর একটা ইমেজ দেখা, সিমিলার টাইপের জিনিস, যেমন ইয়ুথ কম্পিউটার ক্লাবের প্রেসিডেন্ট আমি, অরিজিক আইটি এটা তো নিয়ে কাজ করিনি, এটা ওইভাবে রেখে দিয়েছি জাস্ট ওইভাবে। তারপরে আমার প্রোফাইল এটা, তো অরিজিক আইটির সাথে এই ইমেজগুলোর সম্পর্ক আছে, কোনো না কোনো কানেকশন আছে এই ইমেজগুলোর। এই ইমেজটা আমি দিয়েছি। তো এই ব্যাপারটার জন্য জেপিজি খুব ভালো কাজ করে। তো তাহলে পার্থক্য আমি এখন তো ওইভাবে একটা একটা করে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি এই ব্যাপারগুলো আপনার সব বলতে পারি, কিন্তু বেকার আমি সময় নষ্ট করবো কেন, বা আমার চিল্লায় এত লাভ কি? আপনি যদি পড়েন একটা জিনিস, তাহলে তো অর্ধেক বেশি অর্ধেকও বুঝে যেতে পারেন, 1/3% আপনি বুঝেই যেতে পারেন। তা আগের জিনিসটা আপনাকে আমি পড়তে দিয়েছি বা পড়তে হবে, তারপরে বিষয় নিয়ে অল্প কথায় আমার কাজ হবে, বা আপনারও একটা ডিপ নলেজ পাবেন। হয়তো আমি যেটা দেখিনি সেটা আপনি হয়তো আমাকে দেখাই দিলেন। এই যে আমরা যে ট্রেনিং করাই, বিলিভ করেন এখানে ফিনান্সিয়াল ব্যাপারের একটা তো ব্যাপার আছেই, মানুষ তো শ্রম দেয় অর্থের জন্য, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা এখানে যে জ্ঞানটা পাই, আপনারা যে কোশ্চেনগুলো করেন বা কোনো একটা জিনিস হয়তো আমি দেখিনি বা আমরা দেখিনি, সেটা দেখান, এই জিনিসটা আমাদের নলেজ যে গেইনিংয়ের ব্যাপার, এটাতে দারুণ একটা কাজ করে। তো আমরা কন্টিনিউ যদি শেখার মন মানসিকতা রাখি, যে সকালে উঠে আমি যদি বলি যে আজকে আমি একটা নতুন জিনিস শিখব, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের, চাকরির সূত্রে আমি কালকে জবের সূত্রে গতকালকে আমি একটা উপজেলায় গেছিলাম, আমার ওখানে একটা ভিজিটিং ছিল। তো যাওয়ার পরে যে অটোতে আমি উঠি, মানে বাস এখন নাই, অটোতে উঠলাম। ওঠার পরে কিছু তো যাওয়ার পরে এক মহিলা উঠলো অটোতে, ভদ্র মহিলা উঠলো। তো অটোওয়ালা আমাকে বলছে যে মামা আমি কি নেব? তো নেন আপনি। এখন ব্যাপারটা হলো যে আমি ধরে নিয়েছিলাম উনি আমার রাস্তায় যেতে গিয়ে যেই জায়গাতে ওনার স্টেশন ওখানে থামবে ওই ভদ্র মহিলা। এখন উনি করেছে কি, ড্রাইভার উনার রাস্তায় আমাকে নিয়ে গেছে। এখন ওই রাস্তাটা আমি জানি না, তো নিয়ে যাচ্ছে, ভালো লাগছে, আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব এনজয় করছি, ভালো লাগছে। এখন নামার পরে উনি যখন আমি বলছি যে এখান থেকে আমার ওই জায়গা কত দূর, তো বলছে এত টাকা ভাড়া লাগবে। তা আমি বলছি আমার তো প্রায় 3 গুণ খরচ হয়ে গেল, আপনি যে আমাকে নিয়ে আসলেন এই জায়গায়, এটা কি আমার রাস্তা? তখন উনি বলছেন না। তো তাহলে আমি আপনাকে ভাড়া দেবো কেন? এটা প্র্যাকটিক্যাল আপনার চিন্তা। আমি বলছি আমি তো আপনাকে ওইটা বলি নাই, আমি আগে গাড়িতে উঠেছি, আমি আমার রাস্তায় হলে ঠিক আছে, আপনি আমার সময় নষ্ট করলেন, আমার ভাড়াও 3 গুণ লাগাই দিলেন। তো এখন আমি বলছি আপনি তাহলে কি করবেন এখন? আমি কিন্তু ভাড়া ওনাকে দিতে পারি, কিন্তু বাস্তব জগৎটা হলো এটা যে আমি কেন দিব, ভুলটা উনি করেছে। তো তারপর বললো যে মামা দেন করেন। তা আমি বললাম, দেখলাম যে না, উনি বেশ ভালোই এই রাস্তা আমাকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, তো যাক কিছু টাকা ধরে দিলাম। তাহলে এর পরে যদি আমি কোনোদিন গাড়িতে উঠি, এরকম যে জায়গা রাস্তা সম্পর্কে আমার জানা নাই, আমি কিন্তু তাকে এই তথ্যটা দিব, যদি এরকম সিচুয়েশন হয় বলবো যে আমার রাস্তায় আপনাকে যাওয়া লাগবে। তো এই যে একটা যে নলেজ, এই যে একটা যে জ্ঞান একটা হলো আমার, তো প্রতিদিন আপনার নতুন নতুন জিনিস শেখার মন মানসিকতা রাখতে হবে। যখন আপনি ধরে নেবেন যে আমি অনেক কিছু জেনে গেছি, আপনি কিন্তু আপনি ঠকে গেলেন। আমাদের ব্রেন শুধু আমাদের ব্রেন কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই। এই যে কালারগুলো দেখছেন, এগুলো ইন্টেনশনালি দেওয়া আছে। যখন কালার সাইকোলজি আপনাদেরকে পড়াবো, দেখাবো, তখন আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা চেঞ্জ হবে। আসলে আমাদের ব্রেন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নাই।
মার্কেটিং জগৎ বলেন, গ্রাফিক্সের জগৎ বলেন, এই জগৎগুলোতে শুধু যে আপনার একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন ব্যাপারটা এরকম না। প্রতিটা ক্ষেত্রে আপনি যদি কৃষিকাজ করেন সেই ক্ষেত্রে লার্নিং আছে, ডিপ লার্নিং আর লার্নিং একটা জিনিস, দুই স্তরের জিনিস। তো যাদের ব্রেন ধরে নেয়, আমার একটা ছোট ভাই আছে, সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আমি ঢাকায় গেছিলাম, আপনারা জানেন। তো ও বলছে যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে 75% জানি, গ্রাফিক্সের 80% মতো জানি। ও সে আবার কোডিংও শিখছে। তো আমি শুনছি শুধু। তো ব্যাপারটা হলো, ওকে আমি বলছি, তখন আমি হাসছি, মানে ওর কথা শুনে আমি হাসছি। এখন ওকে আমি ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না, ও তো অনেক ছোট, আমার ছোট ভাই। তখন ওর যখন বলা শেষ হয়ে গেছে তখন আমি কিছু কথা ওকে বললাম। তো ব্যাপারটা হলো, ও যে এই যে একটা ডিফাইন করে দিচ্ছে যে 75% সে জেনে গেছে, তাহলে ওর ব্রেন কিন্তু আর নতুন কিছু নিতে চাবে না সহজে, যে আমি তো অনেক কিছু জেনেই গেছি। এটাকে বলে একরকম অহংকার টাইপের একটা জিনিস। এটা করা যাবে না। যখন আপনি মনে করবেন যে আমার অনেক কিছু জানার আরও বাকি আছে, আরও জানতে হবে আমাকে, তখন আপনি প্রতিদিন শিখবেন, প্রতিটা ঘটনা থেকে শিখবেন। তো আপনাদের একটা ক্লু দেওয়া হয়েছে। তো এই যে 3 মাসের কোর্সে তো গ্রাফিক্স পুরোটা এটা শেখানো সম্ভব না, কয়েকটা পার্ট শেখানো সম্ভব। একটা ভালো ধারণা পাবেন, কয়েকটা পার্ট আপনি ভালোভাবে শিখে নেবেন। সেই পার্টগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক, যেখানেই হোক, আপনার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে উদ্যোক্তা হিসেবেই হোক, যেখানেই ব্যবহার করেন, এখান থেকে আপনি বেনিফিট পাবেন। তো ফেসবুকে আপনি একটা ইমেজ দেবেন, এখন চিন্তা করবেন যে আমি আজকের ক্লাসটা করার পর আপনার মাথায় এটা চিন্তা আসবে যে আমি কি জেপিজি দেবো না পিএনজি দেবো। তো যদি এরকম হয় যে আমি জেপিজি ইমেজ দিলাম, দেওয়ার পরে আমার সব কিছু এরকম চলে আসছে, খুব ভালো লাগছে যে আমার গুগলে ছবি চলে আসছে, গুগলে অনেক কিছু দেখাচ্ছে, এটা তো দারুণ ব্যাপার, একটা সুন্দর লাগবে একটা জিনিস, প্র্যাকটিক্যালি কাজও লাগবে। তাহলে আমি যদি পিএনজি দিতাম এগুলো দেখাতো না, ম্যাক্সিমামগুলো জেপিজি দেওয়া আছে। জাস্ট এটা একটা উদাহরণের স্বার্থে আমি দেখালাম। আরও কিছু জিনিস আছে, ওগুলো সেন্সিটিভ, এর জন্য আমি দেখাচ্ছি না। তো আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে একটা ক্লু দেওয়া মাত্র এটা একটু ধরবেন, যে একটা ক্লু তো পাইলাম, দেখি এটাতে কি আছে। পৃথিবী কিন্তু আপনাকে শেখাবে না। স্কুল কলেজে যদি শেখাতো তাহলে সবাই বড় কিছু হয়ে যেত। একই বই পড়ে কেউ পাশ করে কোনো রকমে, একই বই পড়ে মোটামুটি কোনো রকমে আর কি যান বাঁচানোর পড়াশোনা করে করে, আবার একই বই পড়ে কেউ বোর্ড স্ট্যান্ড করে, স্কলারশিপ পায়। দোষটা কার? টিচারের দোষ, বইয়ের দোষ, না যে পড়লো তার দোষ? আসলে বই আর টিচার কিন্তু একই আছে। 100টা স্টুডেন্টকে যদি পড়ায় একটা ক্লাসের টিচার, ওই একজনই টিচার, কিন্তু পয়েন্ট অফ ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে শিখতে চাচ্ছি, এই ব্যাপারটাই হলো মুখ্য বিষয়। তো এই কথাগুলো আমি আসলে এভাবে বলতে চাই না, কারণ জ্ঞান দেব এরকম কোনো ইন্টেনশনালি আমার চিন্তা ভাবনা নাই। আপনারা অনেক আমার চাইতে বুঝেন বা জানেন, ম্যাচুরিটি সম্পন্ন মানুষ। তো আমি এটা কেন বলছি আপনারা বুঝতে পারছেন যে আমি কথাটা কেন বলছি, এই কথাগুলো। তো যাই হোক, এই পিএনজি এবং জেপিজির যে ব্যাপারটা, এটা আমরা সামনের দিন শেষ করে দেব। তারপরে আরও কিছু ফরম্যাট আছে, পিএইচডি ফরম্যাট আছে, আর আরও যে ফরম্যাটগুলো আছে, আমরা একটু ফরম্যাটগুলো দেখি। এখানে দেখেন ফরম্যাট দেওয়া আছে। পিএইচডি মানে ফটোশপ ডকুমেন্ট, এটার আরও নাম আছে পিডিডি এবং
পিএসডিটি, এই নামগুলো সব প্রতিটাই জানা লাগবে, কারণ এক একটা দেশে এক একটা এক্সটেনশন বেশি চলে বা জানে। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা একটা শব্দ, কাট আউট ইমেজ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপরে বিএমপি, বিট, যেটা বিট ম্যাপের এটা বিএমপি, এগুলো গিভ কি জিনিস, ইপিএস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা লাগে আমাদের, এগুলো লাগে না। এটা লাগবে জেপিজি, পিডিএফ লাগবে, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, তারপরে র ফাইল, ফটোশপ র ফাইল, পিএনজি, তারপরে পোর্টেবল বিট ম্যাপ, এটা কি জিনিস, তারপর নিচেরটা লাগবে। এই মোটামুটি যেগুলো আমাদের লাগবে সেগুলো আমাদের জানতে হবে। তো আশা করে বুঝতে পারছেন যে জেপিজি পিএনজির ভিতরে মৌলিক পার্থক্যটা কোন জায়গায়। মৌলিক পার্থক্য হলো জেপিজি হলো একটা ইমেজকে কম্প্রেস করে, ম্যানুয়ালি কম্প্রেস করে, যেটা আপনার কম্প্রেস করার দরকার নেই, অটোমেটিক কম্প্রেস করে নেবে, কম্প্রেস করে আপনাকে জিনিসটা দেখাবে। কম্প্রেস করা মানে, কম্প্রেস মানে তো চেপে ধরা বা সংকুচিত করা। তো ফাইলের যে রেজুলেশন বা কোয়ালিটি, এটা ও নষ্ট না করে ওর যে টেকনোলজি, ফটোশপের যে টেকনোলজি, সেই টেকনোলজি দিয়ে সে আপনাকে কম্প্রেস করে ফাইলটা যাতে ছোট হয় এই জন্য দিবে। তো যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের আসলে অনেক ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হয়, কয়েকশো থেকে কয়েক হাজার লক্ষ ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হয়। তো তাদের মেনটেনেন্স, স্টোরেজ, এই ব্যাপারগুলোর জন্য জেপিজি জনপ্রিয়, এখনও অনেক জনপ্রিয়। আর ওয়েব বেজের জন্য পিএনজি জনপ্রিয়, কারণ পিএনজিকে আবার অনেক ছোট করে কম্প্রেস করা যায়। একটা ওয়েবসাইট আপনাদের সাথে আমি শেয়ার করব, পাইনি পিএনজি, এই ওয়েবসাইটটা আমি বেশি ব্যবহার করি। এটা ওপেন সোর্স ফ্রি একটা সফটওয়্যার ওয়েবসাইট। তো এখানে আমরা যেটা করতে পারি যে বেশ কিছু কাজ এখানে করা যায়। তো আমরা পিএনজি নিয়ে এখানে কাজ করা যায়। তো একটা পিএনজি ফাইল যদি নিয়ে আসি, দেখেন, আচ্ছা, জেপিজি পিএনজি কম্প্রেসর, এই যে টাইনি পিএনজি চলে আসছে, এটাতে যাব আমরা। এটা ওয়েব বেস কম্প্রেসর, আমি ফটোশপে দেখাচ্ছি এটা কিভাবে কম্প্রেস করা যায়। ফাইল নিচ্ছে না কেন? আচ্ছা, দেখেন যে অরিজিনাল ট্রান্সপারেন্ট পিএনজি 57 কিলোবাইট, আর এটাকে 15 কিলোবাইট পর্যন্ত নিয়ে আসছে। এটা এইভাবে কাজ করে। ফটোশপ প্লাগইনও আছে একটা, কিন্তু এটা ওয়েবে কাজ করে, এটা ওয়েবটা আসছে না কেন এখানে? এবার আসছে। তো আমরা যদি পিএনজিটাকে নিই, আমাদের সাইজ ছিল কত, এটা দেখে নিই, 2.25। আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা আপলোড হবে, অটোমেটিক কম্প্রেস করে দেবে এখন আমাকে। তো দেখেন আমার 73% জায়গা সে কমায় দিচ্ছে। আমি এখন এটা ডাউনলোড করে নেব। তাহলে এটা সাইজ এখন দেখব, এটা এখন কিলোবাইটে চলে আসছে, 634 কিলোবাইটে চলে আসছে। এখন এই ইমেজটাকে একটু রিনেম করে নিই, যেহেতু একই নাম হয়ে গেছে। এটা কম্প্রেস
লিখি তারপরে আমি এখন দেখবো যে এর কোয়ালিটিটা আমরা কতটা ধরতে পারি। জুম টুম কিছু করবো না, এটা অরিজিনাল রেজলিউশন যেটা সাইজ সেটাতে আমরা দেখব। আচ্ছা, এটা দেখলাম মোটামুটি। এরপরে এটা ওপেন করি। দেখেন, এটা খালি চোখে কখনোই ধরা সম্ভব না যে এটার কোয়ালিটি খুব একটা লস গেছে। তো এই জিনিসটা কখন প্রয়োজন হয়, যখন ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, ওয়েবসাইটের অন পেজ নিয়ে কাজ করব। গ্রাফিক্স ডিজাইন যারা আমরা, তারা বিভিন্ন শাখায় কাজ করে। তো যারা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাই, এটা ভুল ধারণা যে শুধু ডিজিটাল মার্কেটার হলেই ওয়েবসাইট ব্যাপারে জানবে বা কাজ করে। তো আমি যেহেতু দুইটাই জানি বা দুইটা ব্যাপারে আমার ভালো ধারণা আছে, আমি কোর্স করেছি, তাই আমি জানি যে এই গ্রাফিক্সের সাথে এর সম্পর্কটা কত। আমি নিজেও কিন্তু এটা যে ফন্ট হোম পেজ হয় সেটা কিন্তু আমি ডিজাইন করি। একটা ওয়েবসাইটের হোম পেজ আমি ডিজাইন করি, যেটার কালার কেমন হবে, এটার ইমেজগুলো কোন পজিশনে বসবে, ফন্ট সাইজ বা ফন্ট, এগুলো নিয়ে কাজ করি। তো এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য। এটা খুব ভালো একটা টেকনোলজি ইউজ করে। রিসোর্স আমি এখানে রেখে দিচ্ছি। আপনাদের এই ড্রাইভটা, ফোল্ডারটা অন্তত সামনে 2-3 বছর থাকবে। আপনাদের এটা ফুল অ্যাক্সেস আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা ইউজ করতে পারবেন। একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে আমি এর নাম, লিঙ্ক এবং কাজ তিনটা দিয়ে দিচ্ছি। নেম, কেন হয়, আর এটা কোনো লিঙ্ক যদি থাকে তাহলে এটার নাম হলো টাইনি পিএনজি। পিএনজি কম্প্রেস করার ক্ষেত্রে কম্প্রেসর বুঝিনি আপনার কথা। আপনি বলছেন ল্যাপটপ পাস করা একটা সিস্টেম দেখাই দিবেন। ও হ্যাঁ, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এটাতে আগে থাকি, দেখাবো আমি এটা। লিঙ্ক দিয়ে দেবেন, তাহলে আপনাদের এই রিসোর্সটা থেকে যাবে। যদি ভুলেও যান, এখানে এসে দেখতে পাবেন যে এটা কোনটা কি কাজে ব্যবহার হয়। আর আপনারাও যদি কোনো কিছু পান, এটা তো ফুল অ্যাক্সেস আপনারা আছে, আপনারাও এটা করতে পারবেন। জাস্ট আপনাদের নেম দিবেন, এই জায়গায় যে মডিফাই করবে তার নেমটা দিবেন। যদি আপনি কোনো কিছু রিসোর্স পান, এইভাবে লিখবেন, লিখার পরে আপনার নাম দিয়ে দেবেন এই পাশে, একটু সুবিধা আছে। তো ঠিক আছে, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। ফুল এডিট দিয়ে দিলাম, ওকে। এটা এমনিতেও ফোল্ডারে পাবেন, তারপরে লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই ওয়েবসাইটটা পিএনজি কম্প্রেসের ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের ভবিষ্যতে যদি দরকার হয় তখন আমরা ব্যবহার করব। এখানে কিভাবে কাজ করে এটা লেখা আছে।
আচ্ছা, এই পপ আপটাকে আপনারা দেখতে পাচ্ছেন? এই পপ আপটা আমার কথা শোনা যায় না? জি ভাই দেখতেছি। আচ্ছা আচ্ছা, তো এইখানে দেখেন যে যদি আমরা এটা যদি ফাইল লস না করতে চাই সাইজ, তাহলে আমরা লার্জ ফাইলে সেভ করব, আর মিডিয়াম ফাইল আছে এবং লোয়েস্ট ফাইল আছে, আমরা এটা ইয়াতে নিয়ে আসতে পারি। তো আমি যদি লোয়েস্ট দিয়ে দিই, দেখি লোয়েস্ট দিলে কী ঘটে আসলে। সেটা হলো কোথায়, ডেস্কটপ, লোয়েস্ট ফাইল যদি দিয়ে দিই, এটা সামান্য একটু কমেছে, দেখেন 2.25 থেকে 2.12 কমেছে, খুব একটা কমে না আসলে। তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। আর প্রেজেন্টেশন যেভাবে করবেন, এইভাবে আপনারা সিম্পলি প্রেজেন্টেশন করবেন, যে এটা কি শিখলেন। সেটা যে পাওয়ার পয়েন্টে করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি যে কোনো জায়গায় করতে পারেন। আমি পাওয়ার পয়েন্টে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য এখানে আসলাম। তো এটা থাকবে আপনাদের একটা কাজ, যে এই জেপিজি পিএনজি ব্যাপারে একটা ভালো একটা গবেষণা আমাকে জমা দেওয়া লাগবে। এরপরে হয়তো এত গুরুত্ব দেব না আপনাদের খুব ইয়ার ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল ব্যাপারে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হয়তো আর নাই ফটোশপে, এই এক্সটেনশন বা এই বিষয়গুলো বোঝার জন্য। তো আচ্ছা, এখন আমাদের তো ক্লাস টাইম প্রায় শেষের দিকে। বেসিক আপনাদের একটা জিনিস দেখাই, আমি দেখাচ্ছি না জানি না, তারপরে একটু দেখাই আপনাদের। আচ্ছা, লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। আমি পিসি ফাস্ট করার জন্য ম্যানুয়ালেও জানি যে আপনার ফাংশন যেটা, আর এটা ম্যানুয়ালি করা যায়, কিন্তু ওই ম্যানুয়ালি কাজটা এই সফটওয়্যারটা দিয়ে করা যায়। দেখি এখানে আছে কিনা, ওয়াইজ ডিস্ক ক্লিনার, এটা ভালো একটা সফটওয়্যার। এটা যে পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করবেন, তাহলে ইনস্টল করা লাগবে না, পোর্টেবল আকারে ব্যবহার করা যাবে। পোর্টেবল ডাউনলোড করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন, এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই জিনিসটা চালু করবেন, এই যে অ্যাপ্লিকেশন যেটা, এটা ইনস্টল দেওয়ার প্রয়োজন নাই। এখানে আসার পরে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কুকিজ ক্লিন করা যাবে না। কুকিজ আর ডেস্কটপ ল্যাপটপ দুইটাই ইউজ করা যাবে, দুইটাতে ইউজ করা যাবে। কুকিজ ক্লিন করা যাবে না। কুকিজ ক্লিন করলে হলো ব্রাউজারে সব তথ্য চলে যাবে, তা কুকিজে হাত দেওয়া যাবে না। আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু একটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটাই আছে, পরে দেখবেন যে আপনার সুবিধা চাইতে অসুবিধা যাতে না হয়, তাই কুকিজটা ক্লিন করা যাবে না, এটা ক্লিন করা যাবে না। আর হচ্ছে ওয়েব ট্রেসের ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডের ব্যাপার আছে, ক্রোম ব্রাউজারের পাসওয়ার্ডগুলো আমি দেখাচ্ছি। ইচ্ছা করলে ক্রোমের হিস্টোরি আপনি ডিলিট করতে পারবেন। ক্রোমের যে পাসওয়ার্ড, এই অপশনটা যে সেভ পাসওয়ার্ড এবং হিস্ট্রি,
এই দুইটার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি কিন্তু এই দুইটা টিক মার্ক কিন্তু তুলে দিয়েছি, একটা হলো কুকিজ আর একটা হলো এই দুইটা অপশন আমি তুলে দিয়েছি। আমি চাই না আমার হিস্টোরি চলে যাক, যাতে বারবার আমার এগুলো চলে আসবে। তো এইভাবে আমি এটাকে আবার এক্সপ্যান্ড থেকে করে নিলাম, তারপরে জাস্ট স্ক্যানে ক্লিন করব। এটা সপ্তাহে একদিন করলেই হয়, উইকলি একদিন করলে হয়। আমাকে বলছে যে ক্রোম ব্রাউজারটা সে অফ করতে যাচ্ছে, তো আমার এখন তো ব্রাউজার অফ করা যাবে না। দেখেন 1.88 জিবি হচ্ছে সে জাঙ্ক ফাইল পেয়েছে, কোন জায়গা থেকে পেয়েছে সেটাও দেখাচ্ছে। তারপরে ক্লিন করে দিলাম। এটা হলো ফ্রি সফটওয়্যারের ভিতরে খুব ভালো একটা সফটওয়্যার। তাহলে এটা ডাউনলোড করে নেবেন এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটা, এবং পোর্টেবল এবং ইয়াও ইউজ করতে পারেন, দুইটাই। আমি পোর্টেবল ইউজ করি, তাহলে পিছনে অনেকটাই ফাস্ট হবে। আরও ম্যানুয়াল কিছু প্রসেস আছে, এগুলো সেটিং আছে। সেটিংয়ে গিয়ে দেখবেন যে আপনার যে অ্যাড অ্যান্ড রিমুভ, এখানে দেখবেন যেই জিনিসগুলো প্রয়োজন নাই, আমি এমন কোনো জিনিস রাখিনি যেগুলো আসলে আমার প্রয়োজন আছে নাই, সবগুলো আমি এখান থেকে সরাই দিচ্ছি। এবং গেমের এখানে দেখবেন আরও দুইটা অপশন আছে, এক্সবক্স, তো আমি এটাও সরিয়ে দিয়েছি। আমি তো গেম খেলি না, তো আমি কি দরকার, এগুলো অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাপ অফ করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডে চলবে না। এটা যেটা আনইনস্টল করা সম্ভব সেগুলো আনইনস্টল করে দেবেন এখান থেকে। যদি আমি এরকম বিজয় আনইনস্টল করতে চাই, তাহলে আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। কর্নারটা আছে, এটা যদি আমি কিছু জিনিস অফ করে রাখতে চাই, যেমন মাইক্রোফোন, ব্যাকগ্রাউন্ড অ্যাপ অফ করে রাখলে সে ব্যাটারি ইউজ কম করবে আর আপনার পাওয়ার কনজিউম কম হবে। ভার্সন আমাদের ফটোশপ ভার্সন, যেমন গেট হেল্প আমার যদি প্রয়োজন না হয় আমি এদিকে সরাই দিতে পারি। এই যে ফিডব্যাক হাব, আমি এটা রিমুভ করে দিতে পারি, এগুলো অফ করে দিতে পারি। এটা একটা মেথড, আরও অনেক মেথড আছে। আর একটা মেথড হলো আপনার, এটা খুবই কার্যকরী। এই যে টাস্ক বার দেখছেন, এই টাস্ক বারে রাইট ক্লিক করবেন, তারপর টাস্ক ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন স্টার্ট আপ আছে, এই স্টার্ট আপ নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে ল্যাপটপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে কোনগুলো অটোমেটিক চালু হয়। যেগুলো অটোমেটিক চালু হয় এগুলো তো অনেক জিনিস আছে আমার অটোমেটিক দরকার নাই, যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা আমার হ্যাঁ অটোমেটিক দরকার আছে, ইনস্ট্যান্ট যাতে ডাউনলোড হয়। কিন্তু দেখেন গুগলের যেটা কোর আপডেট, এটা আমার সব সময় প্রয়োজন হয় না, তো আমি এটা ডিসেবল করে দিলাম। না হলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে চেক করবে তার আপডেট আসলো কিনা, তা এটাতে অনেক পাওয়ার করবে। তারপরে যদি এভরিথিং যে সফটওয়্যারটা, এটা সার্চের জন্য ভালো, এটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে এখানে কিন্তু সে অটোমেটিক আর আসবে না, এটা এখন অটোমেটিক আছে। তারপরে আরও কিছু কিছু সফটওয়্যার যদি দেখি, এটা আমি চিনি না এই সফটওয়্যারটা, তো এটাও আমি ডিসেবল করে দিলাম, এগুলো প্রয়োজন আছে। তো বাকিগুলো আমার প্রয়োজন আছে। তাহলে এইভাবে একটা ভালো একটা পাওয়ার বাঁচানো যায়। তো এই হলো মোটামুটি সাধারণের ভিতরে আপনার পিসি একটু ফাস্ট করার উপায়। আর একটা আছে সিসি ক্লিনার আছে, এটা ইউজ করতে পারেন। এটা তো সেম সতর্কতা অবলম্বন করা লাগবে, এবং এটার একটা মজার ব্যাপার হলো এর রেজিস্ট্রি ভালো ক্লিন করতে পারে। তো আমাদের যদি কম্পিউটারের রেজিস্ট্রি বেশি হয়ে যায় তখন কম্পিউটার ভারী হয়। আর এত কিছু যে বুঝবেন না তার আসলে ওইভাবে মাথা খাওয়ার দরকার নেই। এটাতে রেজিস্ট্রি আছে কিনা দেখি। তো দেখেন এই যে রেজিস্ট্রি দেখছেন, এখানে রেজিস্ট্রি আছে কিনা দেখি, না রেজিস্ট্রি নাই।
এটা রেজিস্ট্রি ভালো ক্লিন করতে পারে না, এই জাস্ট শুধু জাঙ্ক ক্লিন করতে পারে। আর ডিফ্রেগ এটা ম্যানুয়ালি এবং সফটওয়্যার দুইটা দিয়ে করা যায়। যদি কারোর পিছনে অনেক দিন থেকে উইন্ডোজ না দেওয়া থাকে, অনেক দিন থেকে ব্যবহার করছেন, তো হয় কি কম্পিউটার যেভাবে কাজ করে এর যে লোকাল ডিস্ক, এটা যদি হার্ড ডিস্ক না হয়, আমারটা তো হার্ড ডিস্ক, তো এসএসডি, তো কারো যদি হার্ড ডিস্ক হয় সেটা তো আরও ভাইটাল একটা ব্যাপার। এই হার্ড ডিস্কের ভিতরে কিছু ফাইল থাকে, আপনার প্রপার্টিতে গেলে আমরা দেখতে পাবো। দেখেন এখানে হার্ডওয়্যার, এই যে এখানে দেখছেন অপটিমাইজ অপশন আছে। অপটিমাইজে গিয়ে আমরা এখানে আমাদের যে ড্রাইভ সলিড এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ, কারো যদি এইচডিডি হয় হার্ড ডিস্ক হয়, সেই ক্ষেত্রে এটা ভালো আরও কাজ করবে বা দরকারি। এসএসডির ক্ষেত্রে খুব একটা দরকার হয় না, কারণ এসএসডির কাজ করার ধরনটা আলাদা। তখন অপটিমাইজে ক্লিক করে অপটিমাইজ শুরু হয়ে গেছে। এই অপটিমাইজটা হলো এমন একটা জিনিস যে ফাইলগুলো এলোমেলো থাকলে সে ফাইলগুলোকে গুছাই দেয়। এটা ভালো করে এই সফটওয়্যার মাধ্যমে দেখানো সম্ভব। তো আমি যদি ড্রাইভ দিই, তারপরে যদি কুইক বা ফুল অপটিমাইজ করি, আমি একটু কুইক অপটিমাইজ করে দেখাই। সলিড টেস্ট ড্রাইভ এটার ক্ষেত্রে আসলে তেমন একটা দরকার নাই, সলিড টেস্ট ড্রাইভের ক্ষেত্রে তারপরে দেওয়া যায়। তো দেখেন এই যে ফাইল দেখছেন, এই ফাইলগুলোকে সাজাই দেবে, আস্তে আস্তে সুন্দর করে সাজাই দেবে। এতে হয় কি স্পিডটা বাড়ে। তো যাই হোক, অনেক কথাই হলো আপনাদের সাথে, আমাদের ক্লাস টাইমও শেষের পথে। কালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ফাইবারে গিগ ওপেন করতে হবে। একটা গিগ দেওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুত, আমাদের গিগ দিতে হবে। ফাইবারটা নিয়ে আমরা ভালো একটা লার্নিংয়ে যাব। আমি একটা বিস্তর আলোচনা করব ফাইবারের, এবং আগের ব্যাচের কিছু ট্রেনে আছে তাদেরকেও আমি এখানে ইনক্লুড করতে পারি, হয়তো 2-3 জন আছে ইনক্লুড হবে, ওদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তাহলে। তো ঠিক আছে, আমি সবার একটু নামটা ডাকি, দেখি কারা কারা আসলেন। ফরোজা, ফারজানা, হায়ার হৃদয়, ফাতেমা নূর প্রীতি, ফাতেমাতুজ জোহরা লগ্ন বণিক, মাহবুবা ফেরদৌস, মেহজাবিন ফেরদৌস, তারপরে দেখতে পাচ্ছি না, তারপরে মাকসুদুল হাসান, মুস্তাকিম বিল্লাহ, মনিকা বণিক, রেদওয়ানুল হাসান, শাহানাজ আক্তার এবং তাসমিয়া সূচি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কালকে আবার সেম টাইমে ইনশাল্লাহ ক্লাস আবার করব। এই সপ্তাহটা টানা ক্লাস হবে, যেহেতু আমাদের ঈদের একটু গ্যাপ ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনে যায়, আর না হলে আমরা ক্লাসটা আস্তে আস্তে লিভ নিই। প্রচন্ড গরম, আশপাশ করতেছে গরমে। আচ্ছা, সেম কেস আমার এখনো অনেক গরম এখানে, মানে গরমে মরে যাওয়ার অবস্থা। কতবার যে স্নান করছি, মনে হচ্ছে যে কালকে সারা ঘুমানো যায়, কারেন্ট ছিল না। আজকেও যে কতবার কারেন্ট গেছে, কি যে অবস্থা। আপনার পানি বেশি করে খাবেন, বিশেষ করে শরবত জাতীয় জিনিস। যেমন আমি আমার টেবিলের সাথে আপনাদের সাথে ক্লাস করতে করতে আমি 2বার কিন্তু এই জিনিস খেয়েছি। তো ভাইয়া আমি তো গরম লাগলে প্রচুর স্নান করি, স্নান করেও কাজ হয় না। ঠান্ডা তো লাগেই নাই, কালকে থেকে পর্যন্ত মনে হয় অনেকবার গোসল করছি। এত গরম সহ্য করার বাইরে। আচ্ছা, আপনাদের একটা মজার তথ্য জানাই, জাপানিরা কিন্তু ম্যাক্সিমাম জাপানিরা শোবার আগে তারা ওই যে তো ঠান্ডা, তারা হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে। এতে হয় কি ওদের যে ব্লাড সার্কুলেশন ত্বকের, এটা অনেক ভালো থাকে, ত্বক ভালো থাকে। এবং আমরা সবাই জানি যে জাপানিরা খুবই দীর্ঘজীবী মানুষ। তো এই গরমের দিনে আমাদের যেটা করা উচিত, আমি নিজেও মিনিমাম এই গরমে 2বার শাওয়ার নিই, ইভেন হয়তো শোয়ার আগে আরেকবার গোসল করতেও পারি। এটা খুব ভালো, ঘুমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো একটু স্বাস্থ্যের প্রতিও সচেতন থাকবেন। এখন
এখন তো করোনার টাইম চলছে, আল্লাহ যাতে আমাদের এই থেকে রক্ষা করে। তো ঠিক আছে, আমি ক্লাস তাহলে শেষ করে দিচ্ছি। সামনের দিনের ক্লাস করার ভাইয়া আজকের অ্যাসাইনমেন্টে তাহলে কি রইলো? অ্যাসাইনমেন্ট হলো এই যে শুধুমাত্র জেপিজি আর পিএনজি নিয়ে আপনি একটা ডকুমেন্ট ফাইল আমাকে দেবেন, এটাই হলো অ্যাসাইনমেন্ট। এটার একটা রিপোর্ট আমাকে দিতে হবে, কারণ সামনের দিন আমি অনেক কিছু দেখাবো। তো অ্যাসাইনমেন্ট যদি এত কিছু দেই তাহলে অ্যাসাইনমেন্ট দেখতে দেখতে অনেক সময় চলে যাবে, এই জন্য অ্যাসাইনমেন্টটা কমাই দিলাম। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার সবাই, তাই তো? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, গুড নাইট সবাইকে। আদাব ভাইয়া, ভালো থাকবেন। আর আজকে ক্লাসের ভিডিওটা কি একটু পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ আমি কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার।